স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ১২৭ পুলিশ কর্মকর্তার সাথে বিশেষ এক বৈঠকে তিনি দেশ গড়তে পুলিশকে গুরুত্ব দিয়েই সামনে এগিয়ে যাবার কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা ভেঙে পড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি। দলীয় লেজুর বৃত্তি করে নানা অনিয়মের কারণে পুলিশের ঊর্ধ্বতন সহ বহু কর্মকর্তা ও সদস্যকে মুখোমুখি হতে হয়েছে বিচারের। ফলে মাঠ পর্যায়ে শৃঙ্খলা ফেরাতে লাগছিল সময়। দায়িত্ব নেয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। তারপরও খুব একটা উন্নয়ন ঘটানো যাচ্ছে না। এই অবস্থায় সোমবার পুলিশের ঊর্ধ্বতন ১২৭ কর্মকর্তাকে নিয়ে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করেন, যাতে পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। সরকার যাই কিছুই করতে চাক না কেন, যে ভঙ্গিতেই করতে চাক না কেন, শেষ পর্যন্ত পুলিশের হাত দিয়ে করতে হয়। তারা করে দেবে না, তারা এনভায়রনমেন্টটা সৃষ্টি করে। ওই এনভায়রনমেন্ট না থাকলে তাহলে কোনো কাজ আর হয় না। দেশ গড়ার এই যুদ্ধে পুলিশকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা নাগরিক অধিকার রক্ষায় আইন কার্যকর করার ওপর গুরুত্ব দেন। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবে না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়। বিশেষ এই সভায় পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে জানান। তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ১১,৭৮৩ জন প্রবাসীকে ভোটার করা হয়েছে। কাজ চলছে ৭টি দেশে, আরও ৩৩টি দেশে পর্যায়ক্রমে নিবন্ধন শুরু। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকালে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত ১৯টি দেশের মিশন প্রধানদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। সভা শেষে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রবাসীদের জন্য প্রক্সি ভোট ছাড়া এখন পর্যন্ত বিকল্প পাওয়া যায়নি। বৈঠকে ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানরা আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন। যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। করোনাকালে ভ্যাকসিন আমদানির নামে অন্তত ২২,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বেক্সিমকো গ্রুপ এবং আওয়ামী সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ শক্তিশালী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ অন্যদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়েছে, করোনাকালে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড বঙ্গভ্যাক্স ভ্যাকসিন বাজারজাতকরণের উদ্যোগ নেয়। তখন সালমান এফ রহমান গ্লোব বায়োটেককে বেক্সিমকোর সাথে যৌথ শেয়ারে ভ্যাকসিন বাজারজাতকরণের দাবি করেন। তবে গ্লোব বায়োটেক তাতে সায় না দিলে আমদানির পথ বেছে নেয় সালমান এফ রহমান সহ বিগত সরকারের প্রভাবশালীরা। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বঙ্গভ্যাক্স। অন্যদিকে ভ্যাকসিন আমদানির নামে চক্রটি অন্তত ২২,০০০ কোটি টাকা পকেটে ভরে বলে অভিযোগ এসেছে দুদকে। ঢাকার কেরানীগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। বেলা ১১টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ৪-এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এটি একটি পৈশাচিক ঘটনা। এমন ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দণ্ডিত আসামি যেন কোনোভাবে জামিন থেকে বের হতে না পারেন তা নিশ্চিত করবে সরকার। রায়ে পর্যবেক্ষণের আদালতে বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জরিমানার টাকা আদায় করা হবে।
এদিকে ধর্ষণ নিপীড়নের সঙ্গে জড়িতদের বিচার ৯০ দিনের মধ্যে করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর শাস্তি যেন দৃষ্টান্তমূলক হয় সেই তাগিদও দেন তিনি। দুপুরে বরগুনায় টাউন হল মাঠে পথসভায় তিনি এই দাবি জানান। যেভাবে ওই মামলার ক্ষেত্রে ৯০ দিনের আশ্বাস দেওয়া হয়েছে, এই মামলাটাও যেন ৯০ দিনের ভিতরেই নিষ্পত্তি হয়, আর যেন পারপিট্রেটর যারা, অপরাধী যারা, তাদের শাস্তি যেন নিশ্চিত হয়। দাবি পূরণে কর্তৃপক্ষের আশ্বাসে ১.৫ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন মেট্রো রেলের কর্মকর্তা কর্মচারীরা। এই ১.৫ ঘণ্টা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করেন যাত্রীরা। এমআরসি পুলিশের বিরুদ্ধে মেট্রো রেলের ৪ কর্মীকে লাঞ্ছনার অভিযোগে সকাল থেকে কর্মবিরতি শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। এতে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার, তবে ট্রেন চলে বিনা টিকিটের যাত্রী নিয়ে। লাঞ্ছনার ঘটনায় এমআরটি পুলিশের ২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। রাজধানীর বনানী থেকে ইফতার বাজারের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, কেমন ভিড় দেখছেন ইফতার বাজারে? বিক্রি বেশি কোন কোন খাবারে জানাবেন? সুরভি, আপনাকে প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি। আসলে বনানীর যে আমি আজকে যে রেস্টুরেন্টে প্রবেশ করেছি, আজকে ডিবিসি নিউজের দর্শকদেরকে দেখাবো, সেটি এর ভিতরে আসলে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আসলে রোজাদারদের বেশ আর কয়েক ঘন্টার পরেই কিন্তু তারা জমজমাট ইফতার করবেন। সেই জমজমাট ইফতারের সাথে পরিবারের জন্য একটু ঝাল মুখরোচক কিছু ইফতার তারা সংগ্রহ করে কিন্তু বাসায় নিয়ে যাচ্ছেন। তো যদি আমি একজন দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আসলে এবছর তিনি ইফতারে কোন ধরনের খাবার, আমি যদি একটু আপনার কাছে জানার চেষ্টা করবো, আপনি কোন ধরনের ইফতার সংগ্রহ করেছেন? আমি এই যে মুরগি, এই যে এটা নিচ্ছি, যে ফুল রোস্ট, চিকেন ফুল রোস্ট আর কি। আসলে সচরাচর তো আমাদের পরিবারের ইফতার বানানো হয়, বাহিরের ইফতারটা আসলে কেন এটার প্রতি আপনাদের এটা হচ্ছে মাঝে মাঝে অকেশন আমি কিনি আর কি, রেগুলার না। সো আজকে কিনতে আসছি, আমার অফিস কাছে, এই জন্য আর কি নিতে আসলাম আর কি। আপনাকে ধন্যবাদ। শুরুবে আসলে যেমনটি শুনছিলেন যে আসলে ঘরে যে প্রতিনিয়ত কিন্তু যে ইফতার বানানো হচ্ছে, তার পাশে একটু যদি ঝাল মুখরোচক ইফতার পরিবেশন করা হয়, সেটি হয়তো বাড়তি একটি নতুনত্ব তাদের মধ্যে নিয়ে আসবে, এইগুলোই জানিয়েছিলেন আর কি। তো আসলে এখানে বাহারি রকমের ইফতার আছে, যেটি আসলে গ্রিল, কাবাব, সেটি হচ্ছে খাসির রেজালা সহ আসলে ঝাল জাতীয় প্রকৃতির কিছু ইফতারের আয়োজন করে থাকে আর কি। তো আসলে বনানী যে স্টার কাবাবের সামনে থেকে আমার কাছে এই ছিল এখানকার অবস্থা। সরবি নাজিম, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। খেলার খবর। জল্পনা কল্পনা আর অপেক্ষার অবসান ঘটিয়ে দেশে পৌঁছেছেন জাতীয় ফুটবল দলের নতুন সেনসেশন হামজা চৌধুরী। সকাল 11:30টার পর সিলেট পৌঁছেই তিনি দিয়েছেন ভারত বধের হুঙ্কার। বেলা 1:45টায় পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দর থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন হামজা। হামজা চৌধুরী এর আগেও বহুবার এসেছেন দেশে, তবে এবারের আশাটা একেবারেই আলাদা। প্রথমবারের মতো গায়ে তুলতে যাচ্ছেন লাল সবুজের জার্সি। তাই তো তাকে বরণে সকাল থেকেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো ভক্তদের ভিড়। ফ্লেয়ার, পতাকা আর হামজার ছবি হাতে সবাই দিতে থাকেন স্লোগান। সকাল 11:30টার পর বিমানবন্দরে পৌঁছান হামজা। সাথে আসেন তার মা, স্ত্রী, 3 সন্তান ও 2 ভাই। তাদের বরণ করে নেন বাফুফের নির্বাহী কর্মকর্তারা। আগে থেকেই তৈরি করা মঞ্চে আসতেই শুরু হয় বিশৃঙ্খলা। ভক্তদের চাপে ঠিকমতো কথাও বলতে পারেননি হামজা। তারপরও যতটুকু পেরেছেন জানিয়েছেন লক্ষ্য নিয়ে এসেছেন ভারত বধের। হামজার সাথে ক্যামেরার সামনে থাকতে যেন মরিয়া বাফুফে কর্তারাও। ভিড় সামাল দেওয়ার পরিবর্তে তারাও একরকম তৈরি করেন জটলা। অবশেষে সবকিছু এড়িয়ে বিমানবন্দর ত্যাগ করেন প্রিমিয়ার লিগ খেলে আসা তারকা ফুটবলার হামজা চৌধুরী। এশিয়ান কাপ বাছাই খেলতে 20 মার্চ শিলং যাবে বাংলাদেশ দল। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।